আমার প্রিয় ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য ভাষার পার্ট 2-র ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের আগের দিন আমি ভাষার পার্ট 1-এর এমসিকিউ এর ভিডিওটা দিয়েছিলাম। তোমাদের বলেছিলাম যে পরের দিন আমি আবার পার্ট 2 অর্থাৎ ধ্বনিতত্ত্ব নিয়ে আসব, আর বলেছি তোমাদের যে 3টে পার্টে আমি এই ভিডিওটা করব। আজকে ধ্বনিতত্ত্ব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের জন্য নিয়ে এলাম। তোমরা আশা করি আগের দিনের প্রশ্নগুলো দেখেছো, পড়েছো। আজকে ধ্বনিতত্ত্বের প্রশ্নগুলো আমি তোমাদের দিচ্ছি, এগুলো ভালো করে পড়ে নিও। আশা করি একটা প্রশ্নও বাইরে থেকে আসবে না। আর তোমরা যদি এমসিকিউটা ভালো করে করো তাহলে তোমাদের শূন্যস্থান বলো বা স্তম্ভ বা বিবৃতি যাই আসুক না কেন, সব প্রশ্নটাই তোমরা কিন্তু পারবে। এই উত্তরগুলো জানা থাকলে সব উত্তরই তোমরা পারবে। দেখো, অনেক কষ্ট করে তোমাদের এই ভিডিওটা বানাচ্ছি, অনেক রাত হয়ে গেছে, তবুও তোমাদের সুবিধার জন্যই ভিডিওটা আমি বানালাম। তাই অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও বন্ধুবান্ধব সহপাঠীদের মধ্যে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, নোটিফিকেশান যাতে অল হয়ে থাকে এবং সবার আগে এই ধরনের ভিডিও যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, এবারে তোমরা দ্বাদশ শ্রেণী যারা থার্ড সেমিস্টার, সামনে তোমাদের পরীক্ষার খুব বেশি দেরি নেই, মানে সময়টা খুবই কম তোমাদের। তাই প্রথম থেকে প্রস্তুতি নিতে হবে। প্রথম থেকেই যদি পড়ে যাও তাহলে অসুবিধা হবে না। দেখো, পার্ট 2 ধ্বনিতত্ত্বের প্রশ্ন আমি আলোচনা করছি। দেখো, ভাষাবিজ্ঞানের ধ্বনিকতার অর্থ হলো, উত্তর হলো বাগধ্বনি। নেক্সট, ধ্বনিতত্ত্বে বাগধ্বনি বলতে বোঝায়, উত্তর হলো মানুষের মুখের উচ্চারিত ধ্বনি। তারপর নেক্সট, ধ্বনি হলো ভাষার, উত্তর উচ্চারিত রূপ। পরের প্রশ্ন দেখো, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো, উত্তর ভাষার ধ্বনি স্তর নিয়ে আলোচনা। পরের প্রশ্ন, ভাষার অর্থহীন এবং ক্ষুদ্রতম একক হলো, উত্তর হলো বাগধ্বনি। পরের প্রশ্ন, ধ্বনি উচ্চারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করে, উত্তর হলো ফুসফুস। অর্থাৎ ধ্বনি উচ্চারণে প্রধান ভূমিকা কার? ফুসফুসের। পরের প্রশ্ন দেখো, বাগযন্ত্রের অন্তর্গত নয়, উত্তর হলো কর্ণ। অর্থাৎ কান হল বাগযন্ত্রের অন্তর্ভুক্ত নয়। বাগযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় যেখানে, তা হলো কোথায় আলোচিত হয়? উত্তর হলো ধ্বনিবিজ্ঞান। ধ্বনিবিজ্ঞানে আলোচিত হয়। নেক্সট দেখো, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি হলো প্রধানত, উত্তর হলো বিভাজ্য ধ্বনি। তাহলে এই দুটো হলো বিভাজ্য ধ্বনি। পরে প্রশ্ন দেখো, ধ্বনির লিখিত ও সাংকেতিক রূপ হলো, উত্তর হলো বর্ণ। পরে প্রশ্ন, ধ্বনিতত্ত্বে ইংরাজি পরিভাষা হলো, উত্তর হলো ফোনোলজি। পরে প্রশ্ন দেখো, বাগধ্বনি প্রধানত, উত্তর হলো 2 প্রকার। 1 নম্বর হচ্ছে বিভাজ্য ধ্বনি ও 2 নম্বর হচ্ছে অবিভাজ্য ধ্বনি। পরে প্রশ্ন দেখো, বিভাজ্য ধ্বনির মূল 2টি ভাগ হলো, কি কি 2টি ভাগ? একটা হলো স্বরধ্বনি, অন্যটি হলো ব্যঞ্জন ধ্বনি। পরে প্রশ্ন, বিভাজ্য ধ্বনির অপর নাম, উত্তর হলো খণ্ডধ্বনি। বিভাজ্য ধ্বনির অপর নাম হলো খণ্ডধ্বনি। পরে প্রশ্ন দেখো, যে ধ্বনি উচ্চারণকালে শ্বাসবায়ু মুখের মধ্যে কোথাও বাধা না পেয়ে উচ্চারিত হয় তাকে বলা হয়, উত্তর হলো স্বরধ্বনি। অর্থাৎ যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখের কোথাও আটকায় না তাকে স্বরধ্বনি বলে, সেই ধ্বনিগুলিকে স্বরধ্বনি বলে। পরে প্রশ্ন দেখো, বাংলায় প্রচলিত স্বরবর্ণের সংখ্যা, স্বরবর্ণ মোট 11টি, এর মধ্যে কি বলে? পরে প্রশ্ন দেখো, এর মধ্যে বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হলো 7টি। তারপর নেক্সট দেখো,
বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা কটি? উত্তর হলো 4টি। পরে প্রশ্ন, বাংলায় আনুনাসিক স্বরধ্বনির সংখ্যা? উত্তর হলো 7টি। পরে প্রশ্ন দেখো, একটি হ্রস্বস্বরের উদাহরণ হলো? উত্তর হলো অ। পরে প্রশ্ন, একটি দীর্ঘস্বরের উদাহরণ দাও। একটি দীর্ঘস্বরের উদাহরণ হলো এ। পরে প্রশ্ন দেখো, একটি সম্মুখ স্বরধ্বনির উদাহরণ হলো? উত্তর এ। পরে প্রশ্ন, একটি পশ্চাৎ স্বরধ্বনির উদাহরণ হলো? উত্তর হলো ও। পরে প্রশ্ন, কেন্দ্রীয় স্বরধ্বনির উদাহরণ হলো? আ। উত্তর। নেক্সট, একটি কণ্ঠ তালব্য স্বরধ্বনি হলো? উত্তর হলো এ। পরে প্রশ্ন, কি জাতীয় স্বরধ্বনি উদাহরণ? উত্তর হলো কণ্ঠ তালব্য স্বরধ্বনি। পরে প্রশ্ন দেখো, মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা? উত্তর হলো 30টি। পরে প্রশ্ন দেখো, মোট ব্যঞ্জন বর্ণের সংখ্যা? উত্তর হলো 40টি। পরে প্রশ্ন, নাসিক্য ব্যঞ্জন বর্ণ হলো? নাসিক্য ব্যঞ্জন বর্ণ উত্তর হলো ম, উম, ন ইত্যাদি। পরে প্রশ্ন দেখো, উষ্ম ধ্বনির উদাহরণ হলো? উত্তর হলো তালব্যস্ব। তাহলে তালব্যস্ব। একটি তাড়িত ধ্বনি হলো? উত্তর ডয়সন র এবং ঢয়সন র। পরে প্রশ্ন, কম্পিত ধ্বনি হলো? উত্তর হলো র। পরে প্রশ্ন, একটি পার্শ্বিক ধ্বনি হলো? উত্তর হলো ল। তারপর নেক্সট, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন বর্ণের সমাবেশকে বলা হয়? উত্তর হলো গুচ্ছধ্বনি। তাহলে পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন বর্ণের সমাবেশ ঘটলে তাকে বলা হয় গুচ্ছধ্বনি। পরে প্রশ্ন দেখো, কণ্ঠবর্ণ হলো কি কি? দেখো, গ, ঘ, ক, খ, মানে ক, খ, গ, ঘ। ওই দুটো পরে দিয়ে লিখেছি বলে একটু হয়ে গেছে, ক, খ, গ, ঘ। ওষ্ঠবর্ণ। পরে প্রশ্ন, ওষ্ঠবর্ণ হলো? প, ফ, ব, ভ। নেক্সট দেখো, দন্তবর্ণ। ত, থ, দ, ধ। নেক্সট দেখো, মূর্ধন্য বর্ণ। মূর্ধন্য বর্ণ ট এবং ঢ। নেক্সট দেখো, তালব্য বর্ণ চ, বর্গের জ। পরে প্রশ্ন দেখো, যে ব্যঞ্জন ধ্বনির সমাবেশগুলি শব্দের আদিতে বা দলের আদিতে উচ্চারিত হতে পারে তাকে বলা হয়? উত্তর হলো যুক্তধ্বনি। তাহলে বলেছে, যে ব্যঞ্জন ধ্বনির সমাবেশগুলি শব্দের আদিতে বা দলের আদিতে মানে প্রথমেই উচ্চারিত হতে পারে তাকে বলা হয় যুক্তধ্বনি। পরে প্রশ্ন দেখো, দল ও শব্দসীমার অপেক্ষাকৃত লম্বচ্ছেদকে বলা হয়? উত্তর হলো জ্যোতি। নেক্সট দেখো, একাধিক দলযুক্ত শব্দের একটি দলকে অপেক্ষাকৃত জোর দিয়ে উচ্চারণ করাকে বলা হয়? উত্তর হলো শ্বাসাঘাত। পরে প্রশ্ন, দন্তমূলীয় ব্যঞ্জন বর্ণ হলো? উত্তর হলো দন্তস্ব। তারপর নেক্সট দেখো, ক, চ, ট, ত, প ধ্বনিগুলি হলো? এই ধ্বনিগুলিকে কি ধ্বনি বলে? অঘোষ অল্প প্রাণ ধ্বনি। নেক্সট দেখো, ফ, থ, ঠ, ছ, খ এই ধ্বনিগুলিকে বলা হয়? উত্তর হলো অঘোষ মহাপ্রাণ ধ্বনি। পরে প্রশ্ন দেখো, ঘোষ অল্প প্রাণ ধ্বনি হলো কি কি? ব এবং দ। পরে প্রশ্ন, ঘোষ মহাপ্রাণ ধ্বনি হলো? উত্তর হলো ঘ, ঝ, চ, ধ, ভ। নেক্সট দেখো, অযোগবাহ বর্ণ হলো অনুস্বর। পরে প্রশ্ন দেখো, আলতা শব্দটির ধ্বনিমূল ল এর সহধ্বনি হলো? উত্তর হলো দন্ত ল। পরে প্রশ্ন দেখো, প্রতিবেশ বিশেষে কোনো একটি ধ্বনির
একাধিক উচ্চারণ ভেদ হলে তাকে বলা হয়, উত্তর হলো সহধ্বনি। পরের প্রশ্ন দেখো, একটিমাত্র ধ্বনির পার্থক্য বিশিষ্ট একজোড়া শব্দকে বলা হয় কি বলে, উত্তর হলো ন্যূনতম শব্দজোড়। পরের প্রশ্নটা দেখো, ওইদিকে দেওয়া হয়ে গেছে, এটা রিপিট হয়ে গেছে, ওই জন্য কেটে দিয়েছি। তারপরে প্রশ্ন দেখো, তোমরা পড়ে নেবে আরেকবার, রিপিট হলে ডবল পড়া হবে। দেখো পরের প্রশ্ন দেখো, বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা হলো, উত্তর হলো মোট কটি, উত্তর হলো 200টি। পরের প্রশ্ন দেখো, তিনটি ব্যঞ্জন বর্ণের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা, উত্তর হলো 8টি। পরের প্রশ্নটাও রিপিট হয়ে গেছে, পড়ে নিও ওটা তবু একবার। একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করাকে বলা হয় শ্বাসাঘাত। তাহলে পরের প্রশ্ন দেখো, নেক্সট, ভাষার যে ধ্বনি উপাদানগুলিকে একাধিক ধ্বনিখণ্ড জুড়ে অবস্থান করার কারণে কৃত্রিমভাবে ও খণ্ড করা যায় না, তাদের বলা হয়, উত্তর হলো অবিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি। পরের প্রশ্ন দেখো, বাক্যে সুরের ওঠাপড়াকে বলা হয় কি বলে, সুর তরঙ্গ, কি বলে, সুর তরঙ্গ। নেক্সট দেখো, পরাশ্রয়ী বর্ণ হলো, পরাশ্রয়ী বর্ণ অনুস্বর। নেক্সট দেখো, তরল ব্যঞ্জন হলো ব ও তালবস্য, উত্তর ব ও তালবস্য। পরের প্রশ্ন দেখো, অর্ধস্বর বলা হয়, অর্ধস্বর বলা হয়, উত্তর হল অন্তর্য ব। নেক্সট দেখো, একটি ঘৃষ্ট ধ্বনি হলো, ঘয়রি মদন শয়টয়, ঘৃষ্ট ধ্বনি হলো, উত্তর হলো চ। নেক্সট দেখো, বাংলায় প্রলম্বিত স্বরকে বলা হয়, উত্তর হলো প্লুতস্বর। অর্থাৎ যে স্বর আমরা টেনে টেনে উচ্চারণ করি, কাউকে ডাকা, দূরের কাউকে টেনে টেনে ডাকা বা উচ্চারণ করা, সেটাকে বলা হয় প্লুতস্বর। নেক্সট দেখো, কোন শব্দের উচ্চারিত অসম্পূর্ণ স্বরধ্বনিকে বলা হয়, উত্তর হলো অর্ধস্বর। নেক্সট দেখো, স্বরভক্তির অপর নাম কি, বিপ্রকর্ষ। তাহলে বিপ্রকর্ষ বা স্বরভক্তি, স্বরভক্তির অপর নাম তাহলে কি হলো, বিপ্রকর্ষ। পরের প্রশ্ন দেখো, যৌগিক স্বরের অপর নাম কি, সন্ধক্ষর। যৌগিক স্বরের অপর নাম, উত্তর হলো সন্ধক্ষর। পরের প্রশ্ন, একটি কুঞ্চিত স্বরধ্বনি হলো, অর্থাৎ একটি কুঞ্চিত স্বরধ্বনি হলো ও। নেক্সট দেখো, অপিনিহিতির পরবর্তী স্তর হলো, তাহলে অপিনিহিতির পরবর্তী স্তর বা ধাপ হলো কি, অবিশ্রুতি। নেক্সট দেখো, সমাক্ষর লোপের একটি উদাহরণ হলো, সমাক্ষর লোপ, ছোট কাকা গ্রেটার দেন ছোটকা, তাহলে ছোট কাকা থেকে ছোটকা। পরে প্রশ্ন দেখো, কালি গ্রেটার দেন কাইল, এটি ধ্বনি পরিবর্তনে কোন রীতি, উত্তর হলো অপিনিহিতি। এটা হলো অপিনিহিতির প্রক্রিয়া, বাংলাদেশে অপিনিহিতির বেশি প্রচলন দেখা যায়। পরে প্রশ্ন দেখো, ভক্তি ভ কয়তহর্ষি গ্রেটার দেন ভ কয়সন্ত তহর্ষি, ভক্তি ধ্বনি পরিবর্তনে কোন রীতি, এখানে স্বরভক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে আলোচনা করলাম। ধ্বনি তত্ত্ব থেকে এই প্রশ্নগুলো করে যাবে, আর পার্ট 1-এ যে প্রশ্ন দিয়েছি সেগুলো করে যাবে। এরপরে পার্ট 3 আসবে, শব্দার্থ তত্ত্ব আসবে। তাই শব্দার্থ তত্ত্ব থেকেও তোমাদের এইভাবে প্রশ্ন দিয়ে দেবো। এই 3টে থেকে তোমরা 3টে পার্ট যদি কমপ্লিট করো, তাহলে অবশ্যই অবশ্যই সব প্রশ্ন পারবে। টোটাল ভাষা থেকে প্রশ্ন আসবে 10 নম্বর। আর তার জন্যে আমি যে সাজেশন ভিত্তিক যে এমসিকিউগুলো দিলাম অবশ্যই করে যাবে। আর ভিডিওটা যদি পছন্দ হয়, অবশ্যই ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বেশি বেশি সবার মাঝে ছড়িয়ে দাও।
এই ধরনের আরও ভালো ভালো ভিডিও যদি তোমাদের উপকারে আসে, যদি তোমরা ভালো মনে করো তাহলে কমেন্ট করো। আরও যদি কি ধরনের ভিডিও তোমাদের পছন্দ, হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো এবং কোন ক্লাসের ভিডিও তোমাদের বেশি পছন্দ সেটাও কমেন্ট করবে। বা তোমাদের যারা সহপাঠী তাদেরকেও শেয়ার করে দিয়ে বলে দাও এবং তারা যেন সাবস্ক্রাইব করে। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে রাখো সবার আগে এই ধরনের ভিডিও যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, এই কথা বলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম।